তাহলে কি এবারে ডিমের পরে পালা পড়েছে বোতলের? একটা আন্দোলন, পুলিশের সামনে টিয়ার গ্যাসের আশঙ্কা, আর তার আগেই হাতে হাতে জলের বোতল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জলের বোতলগুলো কি শুধু টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য ছিল, নাকি পরের ঘটনাটা অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, কর্মসূচির আগেই নাকি বলা হয়েছিল জলের বোতল নিয়ে আসতে। তাহলে চলেন তার বক্তব্য একটু শুনে নেওয়া যাক। আপনার নেত্রীরাই তো বলেছে কাঁদানে টিয়ার গ্যাস নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই একটা করে জলের বোতল নিয়ে আসবেন। আমাদের কাছে তো সোশ্যাল মিডিয়া আছে। আপনারা তো কর্মসূচির আগেই বলেছেন জলের বোতল আনতে। সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। তাহলে আসলে কি হয়েছিল? কেন এই জলের বোতল নিয়ে এত প্রশ্ন উঠছে, আর সাংবাদিকদের দিকে বোতল জুতো ছোড়ার অভিযোগই বা কেন সামনে এলো? চলুন পুরো ঘটনাটা একটু অন্যভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, কোনো গণতান্ত্রিক দেশে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ এগুলো কোনো নতুন গল্প না। মানুষের দাবি থাকতেই পারে, সরকারের বিরুদ্ধে ক্ষোভও থাকতে পারে, রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকারও গণতন্ত্রেরই একটা প্রকার অংশ। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন একটা পিসফুল প্রোটেস্ট আর আনকন্ট্রোলড সিচুয়েশনের মধ্যে বাউন্ডারিটা ভেঙে যায়। ধর্মতলার ওই কর্মসূচি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে কিছু ছোড়ার অভিযোগ, সাংবাদিকদেরও নিশানা করার অভিযোগ, এবং তারপর রাজনৈতিক চাপানো উত্তর। আর এখানেই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি শুধু ঘটনাটা নিয়ে অভিযোগ করেননি, বরং কর্মসূচির আগের প্রস্তুতি নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। আমাদের কাছে তো সোশ্যাল মিডিয়া আছে। আপনারা তো কর্মসূচির আগেই বলেছেন জলের বোতল আনতে। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, যদি আগে থেকেই জানা থাকে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করতে পারে, তাহলে জল সঙ্গে রাখা কি শুধুই ডিফেন্সিভ প্রিপারেশন, নাকি সেই জল অন্যভাবেও ব্যবহার হয়েছিল? এই প্রশ্নের উত্তরই এখন রাজনৈতিক বিতর্কের অন্যতম জায়গা। এখানে একটা কিন্তু রিলেটেবল এক্সাম্পল ভাবুন। আপনি যদি কোনো জায়গায় যান যেখানে ধুলো হবে, গরম হবে বা জল কষ্ট হতে পারে, তাহলে জল সঙ্গে নেওয়া একটা কমপ্লিটলি নর্মাল। ঠিক একইভাবে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থাকলে জল সঙ্গে রাখার একটা যুক্তি থাকতেই পারে। কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে অন্য জায়গায়। অভিযোগ উঠেছে সেই একই ধরনের জলের বোতল পরে পুলিশের দিকে এবং সাংবাদিকদের দিকেও ছোড়া হয়েছে। আর এখানেই শুভেন্দু অধিকারীর বক্তব্য আরও সরাসরি। জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। এই বক্তব্যের পরে আসল প্রশ্নটা হলো, একটা প্রোটেস্টের উদ্দেশ্য যদি নিজের দাবি তুলে ধরা হয়, তাহলে সাংবাদিককে কেন টার্গেট করা হবে? সাংবাদিক সেখানে কি করছেন? তিনি তো আন্দোলনের দাবির বিচার করছেন না, তিনি শুধু ঘটনাটা রেকর্ড করছেন, রিপোর্ট করছেন। আর এখানেই বিষয়টা আরও সেন্সিটিভ হয়ে যায়। রাজনীতির সঙ্গে সাংবাদিকতার একটা বেসিক রিলেশনশিপ কিন্তু আছে। পলিটিশিয়ান বলবেন তার কথা, জার্নালিস্ট সেটা মানুষের কাছে পৌঁছে দেবেন। কখনো জার্নালিস্ট কঠিন প্রশ্ন করবেন, কখনো সরকারের সমালোচনা করবেন, কিংবা কখনো বিরোধীদের বক্তব্য তুলে ধরবেন। কিন্তু ক্যামেরা বা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকা একজন সাংবাদিককে জুতো বা বোতল ছোড়া, এটা কোনো রাজনৈতিক মতের উত্তর হতে পারে না। শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গাটাতেই বাংলার সংস্কৃতির প্রসঙ্গও তুলেছেন। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। এই একটা স্টেটমেন্টই আসলে পুরো বিতর্কটাকে অন্য জায়গায় নিয়ে যায়। কারণ এখানে প্রশ্নটা শুধু বিজেপি বনাম বিরোধী দল নয়, প্রশ্নটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা কতটা অ্যাগ্রেসিভ হতে পারে। এখন আসি আরও গুরুত্বপূর্ণ জায়গায়, কারণ কোনো রাজনৈতিক নেতার বক্তব্য শুনেই আমরা যদি ধরে নিই যে তার বলা প্রতিটি অভিযোগে ফাইনাল ট্রুথ, তাহলে কিন্তু সেটা জার্নালিজম হবে না। একদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য রয়েছে, অন্যদিকে ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুলিশের তদন্ত, এসবও ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনায় মোট 7টি মামলা দায়ের হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করার কথা জানানো হয়েছে। অর্থাৎ বিষয়টা এখন শুধুমাত্র পলিটিক্যাল স্টেটমেন্টের মধ্যে আটকে নেই, এখন ইনভেস্টিগেশনও কিন্তু গুরুত্বপূর্ণ। কারা বোতল ছুড়েছিল, কারা জুতো ছুড়েছিল, কাদের লক্ষ্য করা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা ঠিক কিভাবে হলো, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি হঠাৎ উত্তেজনায় ঘটে যাওয়া ঘটনা, নাকি আগে থেকেই তৈরি হওয়া কোনো পরিস্থিতির ফল? এই উত্তরগুলোই আসলে পুরো ঘটনার পিকচার পরিষ্কার করবে। এখন আসি পুলিশের ভূমিকায়। কারণ বড় কোনো প্রোটেস্ট হলে পুলিশের সামনে একটা খুব ডিফিকাল্ট ব্যালেন্সিং অ্যাক্ট থাকে। একদিকে ক্রাউড কন্ট্রোল করতে হবে, অন্যদিকে পিসফুল প্রোটেস্টার্সের ডেমোক্রেটিক রাইটও বজায় রাখতে হবে। অর্থাৎ পুলিশ যদি খুব অ্যাগ্রেসিভ হয়, তাহলে প্রশ্ন উঠবে কেন এক্সেসিভ ফোর্স? আবার পুলিশ যদি অ্যাকশন না নেয় এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলেও প্রশ্ন উঠবে কেন কন্ট্রোল করা হলো না? শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী পুলিশকে ইনিশিয়ালি সংযত থাকার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত বল প্রয়োগ না করার কথা কিন্তু বলা হয়েছিল। তাই পুরো ঘটনাকে শুধু একটা দিক থেকে দেখলে হবে না। প্রোটেস্টার্সের বিহেভিয়ার, পুলিশ রেসপন্স, সাংবাদিকদের সেফটি, তিনটেকেই কিন্তু
একসঙ্গে আমাদের দেখতে হবে। তাই এখন আপনি যদি একটু গভীরে যান, দেখবেন এই ঘটনা শুধু বোতল বা জুতো ছোড়ার ঘটনা কিন্তু হয়ে থাকছে না, এটা ধীরে ধীরে একটা লার্জার পলিটিক্যাল ন্যারেটিভের অংশ হয়ে যাচ্ছে। শাসক পক্ষ বলছে গণতান্ত্রিক প্রতিবাদের নামে আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা মেনে নেওয়া হবে না, আর বিরোধী রাজনীতি স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনার অন্য ব্যাখ্যা দিতে পারে। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্নটা আরও সিম্পল, আপনি যার পক্ষেই থাকুন না কেন, প্রতিবাদ করতে গিয়ে সাংবাদিককে টার্গেট করা কি ঠিক? আর যদি কেউ সত্যিই হামলা করে থাকে, তাহলে তার রাজনৈতিক পরিচয় নয়, তার কাজটাই বিচার হওয়া উচিত। একইভাবে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকেও অপরাধী বলে দেওয়া যায় না, তদন্তই ঠিক করবে তখন কে দায়ী। তাহলে পুরো বিষয়টা যদি এক লাইনে বলি, শুভেন্দু অধিকারীর বক্তব্যে মূল প্রশ্ন উঠেছে জলের বোতল কেন আগে থেকে আনতে বলা হয়েছিল, সেই বোতল পরবর্তীতে কিভাবে ব্যবহৃত হয়েছিল, এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগের সত্যতা কি। কিন্তু এখানেই আমাদের থেমে গেলে চলবে না, কারণ রাজনীতি যতই উত্তপ্ত হোক, একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, প্রতিবাদ করার অধিকার যেমন গণতন্ত্রের অংশ, তেমনি সাংবাদিকদের নিরাপদে সেই প্রতিবাদ কভার করার অধিকারও গণতন্ত্রের অংশ। কেউ যদি সত্যি হামলা করে থাকে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি কোনো অভিযোগের মধ্যে ভুল বা অতিরঞ্জন থাকে, সেটাও কিন্তু তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার। তাই শেষ পর্যন্ত মানুষ জানতে চায় সেদিন আসলে কি হয়েছিল, জলের বোতল কেন এসেছিল, কে বোতল ছুড়েছিল, সাংবাদিকরা বা কেন আক্রান্ত হলেন, আর পুলিশের ভূমিকা ঠিক কী ছিল। এই প্রশ্নগুলোর উত্তর রাজনৈতিক বক্তব্যে নয়, প্রমাণ, ভিডিও ফুটেজ এবং তদন্তেই সবচেয়ে পরিষ্কারভাবে পাওয়া যাবে। আপনার কি মনে হয়, জলের বোতল আনার নির্দেশ যদি সত্যি আগে থেকে দেওয়া হয়ে থাকে, তাহলে তার পরের ঘটনাগুলোকে কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামতটি আপনি কিন্তু অবশ্যই জানাবেন, কারণ এই ঘটনার আসল সত্যিটা সামনে আসা শুধু রাজনীতির জন্য নয়, বাংলার গণতান্ত্রিক পরিবেশের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি তথ্যভিত্তিক বলে মনে থাকে, তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল যদি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।